ঐতিহাসিক স্থল মুর্শিদাবাদ। আর এই মুর্শিদাবাদ দর্শন আপনি দুই রকম ভাবে করতে পারেন। একরকম হচ্ছে আপনি সরাসরি মুর্শিদাবাদ পৌঁছে মুর্শিদাবাদকে দর্শন করতে পারেন। আরেকটা হতে পারে আপনি বহরমপুর হয়ে মুর্শিদাবাদ গিয়ে মুর্শিদাবাদকে দর্শন করতে পারেন। তবু আমার মতে মুর্শিদাবাদকে সম্পূর্ণরূপে দর্শন করতে গেলে বা সম্পূর্ণভাবে জানতে গেলে আপনি বহরমপুর হয়ে তারপর মুর্শিদাবাদ যান। তার কারণ বহরমপুর ও মুর্শিদাবাদ দুটোই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আর এই বহরমপুরে অনেক কিছু দেখার আছে যা মুর্শিদাবাদের সঙ্গে কানেক্টেড। তাই বহরমপুরকে দর্শন যদি না করেন তাহলে মুর্শিদাবাদকে দর্শন করতে পারবেন না, অর্থাৎ সম্পূর্ণরূপে দর্শন করতে পারবেন না। তাই প্রথমে আগে বহরমপুর দর্শন করুন, তারপরে মুর্শিদাবাদ। তা বহরমপুরে কি কি দর্শন করবেন এবং কোথায় বা থাকবেন তার সম্পূর্ণ আমি এই ভিডিওর মধ্যে পার্ট বাই পার্টে দেখাবো। এই হচ্ছে বহরমপুরের ন্যাশনাল হাইওয়ে এবং ঠিক তার পাশেই রয়েছে বহর ট্যুরিজম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এই বহর ট্যুরিজম। আর এইখানে এই রুম বুক করতে হলে আপনাকে অনলাইনে বুক করতে হবে। আর বহরমপুর কিংবা মুর্শিদাবাদ ঘোরার ক্ষেত্রে সর্বপ্রথমে আমি এই ট্যুরিজমের কথাই বলবো, কারণ এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, রুমগুলো এতটাই বড় এবং সুন্দর, ভেতরে পার্ক রয়েছে, সার্ভিসও ভালো, গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে। সবার ফার্স্টে আমি এইখানটা আসার কথাই প্রেফার করবো সবাই। এই হলো গাড়ি রাখা পার্কিং এবং অনেক প্রশস্ত, অনেকগুলো গাড়ি এখানে রাখার ব্যবস্থা আছে। সামনেই ন্যাশনাল হাইওয়ে এবং গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন, সুতরাং আপনাদের আসতে কোনো রকম অসুবিধা হবে না। আরও একটা কথা বলে দিই, বহর ট্যুরিজমের ঠিক পাশেই আপনি পেয়ে যাবেন অটো এবং টোটো স্ট্যান্ড, এবং এটা করেই আপনি মুর্শিদাবাদ ও বহরমপুর ঘুরতে পারবেন। এখানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে এবং সম্পূর্ণই এসি, এবং ঘরগুলি সত্যি খুব প্রশস্ত। আসুন আপনাদের ঘরগুলো আমি দেখাচ্ছি। বহরমপুরে আরও অনেক হোটেল আছে এবং সেগুলোর ডেসক্রিপশান আমি এই ভিডিওর নিচে দিয়ে দেব। আর তবে আমার এই বহর ট্যুরিজমটা খুব ভালো লেগেছিল বলে তাই আপনাদের কাছে এটা আমি শেয়ার করলাম। বহর ট্যুরিজমের এটা হচ্ছে রিসেপশন। এই হলো বহর ট্যুরিজমের রুমটা এবং সুন্দর একটা বেড, এসি রয়েছে, একটা ওয়ার্ড্রপ আছে এবং বড় এলসিডি টিভি দিচ্ছে আপনাকে, এবং ব্যালকনি কমন থাকছে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য, এবং তার সঙ্গে দিচ্ছে ওয়াটার বোতল এবং টিপট। এটা কম্পালসারি, আপনার রুম চার্জের সঙ্গেই ধরা হয়ে থাকে। এই হলো ওয়াশরুম, দেখুন একটা সুন্দর বেসিন দিয়েছে এবং বাথরুমটা সত্যি খুব ঝাঁ চকচকে পরিষ্কার। এটা হচ্ছে বহর ট্যুরিজমের ক্যান্টিন। আর সকাল 8টা থেকে 10টার মধ্যে এখানেতে ব্রেকফাস্টের টাইম। আর এখানেতে 3 রকমের ব্রেকফাস্ট থাকে, আর এই ব্রেকফাস্টটা আপনার রুম বুকের সময় তার সঙ্গেই চার্জেসটা ধরা থাকে। এবারে বলি বহরমপুরের দর্শনীয় স্থানগুলো কি কি। আপনি 300 বছরের পুরনো পাতালেশ্বর শিব মন্দির এখানে দেখতে পাবেন। এই ঐতিহাসিক
সতীদাহ ঘাটে এসে পৌঁছেছি। তারপরে চলে আসছি বিষ্ণুপুর কালী মন্দির। এই বিষ্ণুপুর কালী মন্দিরে অনেক অলৌকিক কাহিনী এই মন্দিরকে ঘিরে রয়েছে এবং খুব সুন্দর মায়ের মূর্তিটি। তারপরে আসছি ডাচদের সমাধিস্থল এবং তারপরে ইংরেজদের বংশ যারা ছিল তাদের সমাধিস্থল। তারপরে আসছি কাশিম বাজারের ছোট রাজবাড়ি এবং তারপরে বড় রাজবাড়ি। এবং এরপরে দেখতে পাবেন ওখানেতে ব্যাসপুরের শিব মন্দির। তা প্রথমেই চলে আসছি আমরা বিষ্ণুপুর কালী মন্দির। এই বিষ্ণুপুর কালী মন্দিরে কিভাবে আসবেন এবং বহরমপুরে কোথায় থাকবেন এবং সেখান থেকে আপনি কিভাবে এই বহরমপুরের টোটাল স্পটগুলো ঘুরে নেবেন তা সম্পূর্ণই বলবো ভিডিওর মধ্যখানে, তাই দেখতে থাকুন। তখন 1704 সাল। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ নগরের পত্তনের সময় বহরমপুর ছিল রাজধানীর দক্ষিণে একটি ছোট্ট গ্রাম। তার নাম ছিল সাতপুকুরিয়া ব্রহ্মপুর। সেই সময় এই গ্রামটিতে 700 ঘর ব্রাহ্মণ বসবাস করতেন। এই গ্রামটির পূর্ব ও পশ্চিম উভয় দিক দিয়েই ভাগীরথী নদী প্রবাহিত ছিল। পলাশী যুদ্ধের পর নতুন নবাব মীরজাফর আলী খান ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রহ্মপুর মৌজায় 400 বিঘা জমি দান করেন। 1765 সালে বহরমপুর ক্যান্টনমেন্টের সূচনা হয় এবং ইংরেজদের উচ্চারণে ব্রহ্মপুর হয়ে যায় বহরমপুর। আমরা চলেছি বহরমপুরের পথে। যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে, তাই সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা এখন বহরমপুর পৌঁছে গেছি। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম লজ। ট্যুরিজমের দরজাটি অটোমেটিক ওপেন হয়। এই হলো আমাদের গাড়ি, আর গাড়ির সমস্ত লাগেজগুলো আমরা নামিয়ে এখন ভেতরে প্রবেশ করলাম। আর সত্যি ভেতরটা এত ঝাঁ চকচকে রিসেপশন, খুব ভালো লাগছিল দেখতে। রিসেপশনের মধ্যে যাবতীয় পেপারের ফর্মালিটি মিটিয়ে আমরা আমাদের রুমে এলাম। রুম নাম্বার হচ্ছে 113 এবং 114। সবাই মানে রুমের মধ্যে এসেছি, এখনো কেউ ফ্রেশ হয়নি। আর আমাদের এই দেখুন বিছানা, খুব সুন্দর একটা বেড, হ্যাঁ, আর একদম এর সঙ্গে কিন্তু 2টো ওয়াটার বোতল ফ্রি থাকবে কিন্তু রুমের মধ্যে কম্পালসারি। আর তার সঙ্গে টিপট রয়েছে, 2টো কাপ আছে এবং সমস্ত কিছু চায়ের সরঞ্জাম এখানেতে অ্যারেঞ্জ করা আছে। ইচ্ছা মতো চাও খেতে পারে। এই হলো ওয়াশরুম, খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্টের জন্য বহর ট্যুরিজমের ক্যান্টিনে গেলাম। সত্যি ক্যান্টিনটা এত সুন্দর করে সাজানো এবং তার উপরে পরিষ্কার পরিচ্ছন্ন। সকালে ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8টা থেকে 10টার মধ্যে, আর এই ব্রেকফাস্ট কম্পালসারি। আপনি যখন রুম বুক করবেন তার সঙ্গে এর চার্জেস ধরে নেওয়া হয়। ব্রেকফাস্টের 3 রকম অপশানও থাকে,
আপনি চাইলে লুচি তরকারি এবং ডিম টোস্ট কিংবা আপনি কর্নফ্লেক্সও খেতে পারেন। বহরমপুর কিংবা মুর্শিদাবাদ ট্যুরে এলে কোথায় থাকবো যদি চিন্তা করে থাকেন, তাহলে সবার প্রথমে আমি বলবো এই বহর ট্যুরিজম বুক করে আসুন, খুব ভালো লাগবে। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়লাম বহরমপুর দর্শনে একটি টোটো ভাড়া করে। আর এই হচ্ছে আমাদের টোটো। আপনারা চাইলে একদিনই বহরমপুর দর্শন করতে পারবেন একটি টোটো ভাড়া করে। আমি এখন বহরমপুরের কাশিমবাজারের বিষ্ণুপুর কালী মন্দিরে এসেছি। আসুন মায়ের মন্দির দর্শন করাই। বহরমপুরের একটু কাজ সেরে আসতে আমাদের একটু দেরি হয়ে যাওয়াতে মায়ের মন্দিরে একটু সন্ধ্যার সময় আমরা পৌঁছাই। এই হচ্ছে বিষ্ণুপুর মায়ের কালী মন্দির। মায়ের মন্দিরে প্রবেশের পথে আপনি দুধারে মাকে পুজো দেওয়ার সামগ্রিক দোকান পেয়ে যাবেন। বিষ্ণুপুর কালী মন্দিরটি কাশিমবাজার রেলওয়ে স্টেশনের খুব কাছে। মাতৃমন্দিরের প্রবেশের পথে দরজাটি পেতলের কাজ করা এবং মন্দিরের ভেতরে গর্ভগৃহের ভেতরে যখন পৌঁছালাম তখন দেখতে পেলাম থামগুলির ওপরে তো পেতলের সুন্দর নকশা করার কাজ রয়েছে। মাতৃমন্দিরের গর্ভগৃহের ভেতরে রয়েছে ওপরের দেয়ালের দিকে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি। এখানে মা করুণাময়ী রূপে পূজিত হন। প্রতিদিন চলে মায়ের পূজা অর্চনা। শনিবার ও মঙ্গলবার দিন বিশেষ পূজার ব্যবস্থা করা হয়। কথিত আছে নবাব সরফরাজ খানের আমলে কাজের সন্ধানে মহারাষ্ট্র থেকে বাংলায় আসেন এক ব্রাহ্মণ। তার নাম কৃষ্ণচন্দ্র শর্মা। পরে তিনি হোতা উপাধি পান। এই কৃষ্ণচন্দ্র হোতা কাশিমবাজার নবাবের কাছে কাজ পেয়ে যান। 60 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন নিঃসন্তান। তাই নিজের দেশে ফিরে যাবার কথাই তিনি চিন্তা করছিলেন। ঠিক সেই মুহূর্তেই তিনি স্বপ্নাদেশ পান এবং স্বপ্নাদেশে তিনি শুনতে পান যে তোর কাছেই আমি আসছি, তুই এখানেই থাক। ঠিক 1 বছরের পরই তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। আদর করে তার বাবা তার নাম রেখেছিলেন করুণাময়ী। সেই করুণাময়ী দিনে দিনে বড় হতে থাকে। বাবা করুণাময়ীকে আগলে আগলে রাখতেন। কথিত আছে এই বিষ্ণুপুর ছিল জঙ্গল ও মহা শ্মশান। দৈনিক অফিস থেকে ফেরার পথে কৃষ্ণচন্দ্র হোতা ধ্যান করতেন বিষ্ণুপুরের বটবৃক্ষের তলায় এবং তার সামনে খেলা করতেন তার কন্যা। অফিসের কোনো এক জরুরি কাজে তিনি একদিন কাশিমবাজার এসেছিলেন। রাত্রে তাকে আবার ফিরেও যেতে হবে, কিন্তু মেয়ে ক্লান্ত বোধ করাতে মেয়ে বাবার সঙ্গে আর যেতে চায়নি। তার রাস্তা দিয়ে উনি এক পরিচিত শাঁখারিকে যেতে দেখেছিলেন এবং সেই সময় সেই শাঁখারিকে তিনি বলেছিলেন তার কন্যাকে যেন একটু বাড়িতে পৌঁছে দেওয়া হয়। শাঁখারি তাকে নৌকা করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় করুণাময়ী খুব জেদ করে হাতে শাঁখা পরার জন্য এবং তারপরে শাঁখারির হাত ছিটকে সে জলে পড়ে যায় এবং বহু ডাকাডাকির পরেও তাকে আর খুঁজে পাওয়া যায় না। এই কথা জানতে পেরে তার পিতা পাগলের মতো ছুটে আসে জলের ধারে এবং দেখতে পায় শাঁখা পরা দুটি হাত জলের উপর ভাসছে, তারপরে সেটা মিলিয়ে যায়। মেয়ের শোকে পাগল হয়ে তিনি বিষ্ণুপুরের মহাশ্মশানে ধ্যানস্থ হন এবং মাকে দর্শন করেন। তারপরে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয় দেবী কালী রূপে। কথিত আছে লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই কাল থেকে আজও পূজা অর্চনা হয়ে আসছে।
এবারে বলে রাখি মায়ের মন্দিরে আপনি কিভাবে আসবেন। আপনি কলকাতা থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস কিংবা ধনধান্য এক্সপ্রেস, আপনি কাশিমবাজার স্টপেজে নামবেন এবং সেখান থেকে টোটো করে মাতৃমন্দির। এছাড়াও ধর্মতলা থেকে অনেক বাস ছাড়ে বহরমপুর যাওয়ার জন্য। সেই বহরমপুরের বাসে আপনি কাশিমবাজার নামবেন কিংবা বহরমপুর স্টপেজে নেমে সেখান থেকে টোটো করে আপনি এই মায়ের মন্দিরে পৌঁছাতে পারবেন। বহরমপুরের পরের পর্যটন স্থান হলো পাতালেশ্বর শিব মন্দির, আর সেই পাতালেশ্বর শিব মন্দির নিয়ে আমি আসছি পরের ভিডিওতে, তাই সঙ্গে থাকতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।